রাজধানীর গণপরিবহন সংকট কাটাতে কর্তৃপক্ষের কোনো উদ্যোগই কাজে আসছে না। প্রতিনিয়তই ঘটছে যাত্রী হয়রানি। যাত্রী অনুসারে তো আমাদের বাসের ক্যাপাসিটি কম, গাড়িগুলো দাঁড়াচ্ছে না, যারা দৌড় দিয়ে উঠতে যাচ্ছে তারা উঠতেছে। আমাদের জন্য এটা এক্সপেন্সিভ, চলার পথটা ইজি করার জন্য এসগুলো ইউজ করতে হচ্ছে। গণপরিবহন কম হওয়ায় বাড়ছে দুর্ভোগ, নানা পরিকল্পনার ফুলঝুরি বিআরটিএর। একটা জায়গায় যদি গাড়ি 3টা থাকে, যাত্রী যদি 10টা থাকে, সেই ক্ষেত্রে তো অবশ্যই যাত্রী গাড়ির চাহিদা বাড়বে। যাত্রী কিভাবে বহন করবে, এটা নিরাপত্তাটা কি, অ্যাপসগুলো এগুলি কিভাবে আইনি কাঠামোর মধ্যে থাকবে, পুরো জিনিসটা এখনো খসড়া আকারে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রামপাল বিদ্যুৎ প্রকল্পের ব্যবহার হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি, আবারও বললেন জ্বালানি উপদেষ্টা। বাংলাদেশের তথ্য উপাত্তে সন্তুষ্ট হয়ে আপত্তি প্রত্যাহার ইউনেস্কোর। কুড়িগ্রামের 16টি নদ নদীর পানি বাড়া অব্যাহত, প্লাবিত শতাধিক গ্রাম। মৌলভীবাজারের বন্যা কবলিত এলাকায় পানিবাহিত নানা রোগ। সেনা কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, পেশাগত দক্ষতা ও সততা বিবেচনায় নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় মানহানির মামলায় মির্জা ফখরুলের বিরুদ্ধে চার্জ গঠন। 23 অক্টোবর সাক্ষ্য গ্রহণ। এবং ফ্ল্যাট কিনতে গিয়ে সর্বশান্ত হচ্ছেন গ্রাহকরা, জবাবদিহি নেই আবাসন প্রতিষ্ঠানগুলোর, দায়সারা জবাব রিহ্যাবের। রাজধানীর গণপরিবহন সংকট কাটাতে কর্তৃপক্ষের কোনো উদ্যোগই কাজে আসছে না, এ অভিযোগ নগরবাসীর। বাস, সিএনজি, অটোরিকশা ও ট্যাক্সি ক্যাব প্রয়োজনের তুলনায় কম থাকায় প্রতিদিনই ভোগান্তি পোহান তারা। বিআরটিএ বলছে, সংকট কাটাতে অ্যাপস ভিত্তিক পরিবহনকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া চলছে। পরিবহন মালিকদের দাবি, অনিয়ন্ত্রিতভাবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়ানোর পরিবর্তে গণপরিবহনের সংখ্যা বাড়ালে সুবিধা পাবেন নগরবাসী। বিস্তারিত মিজানুর রহমান খবিরের রিপোর্টে। রাস্তায় নেমে নগরবাসীর প্রতিদিনকার বিড়ম্বনা পোহানোর এই চিত্র বেশ পুরনো। বাইরের গন্তব্যে পৌঁছানো কিংবা বাসায় ফেরা উভয় ক্ষেত্রেই সমস্যায় পড়েন তারা। তুলনামূলক কম ভাড়ার পরিবহন হিসেবে পরিচিত বাসের চাহিদা 8000 থাকলেও চলাচল করে 5000-এরও কম। বাস না পেয়ে অনেকে বেশি ভাড়া ব্যয় করে চলাচল করেন রিক্সা, সিএনজি, অটোরিকশা, ট্যাক্সি ক্যাব ও অ্যাপস ভিত্তিক পরিবহনে। যাত্রী অনুসারে তো আমাদের বাসের ক্যাপাসিটি কম, গাড়িগুলো দাঁড়াচ্ছে না, চলে যাচ্ছে। যারা দৌড় দিয়ে উঠতে যাচ্ছে তারা উঠতেছে। আমাদের জন্য এটা এক্সপেন্সিভ, তারপরও আসলে চলার পথটা ইজি করার জন্য আমরা এইসব এসগুলো ইউজ করতে হচ্ছে। মালিক সংগঠনগুলোর স্বীকারোক্তি, সংকটের এই সুযোগটি কাজে লাগিয়ে যাত্রী হয়রানি করে পরিবহন সংশ্লিষ্টরা। 18,000 ট্যাক্সি ক্যাবের কোটা থাকলেও কেবল 300-র মতো ক্যাব চলে ঢাকার রাস্তায়। আমরা 2013 সালে 11,260টি ট্যাক্সি ক্যাব বন্ধ করে দিয়েছে। এখানে গভর্নমেন্টের বিশাল রাজস্ব ঘাটতি পড়ছে, এগুলো রেভিনিউ পাচ্ছে না, এগুলো রেজিস্ট্রেশন অফ করেনি, এগুলোর পরিবর্তে প্রতিস্থাপন হয়নি। 300 গাড়ি দিয়ে 16,000 গাড়ি তো সেই 10 সালের চাহিদা মেটাতে যাবে না 17 সালে। মালিক পক্ষের দাবি, অনেক বেশি চাহিদা থাকলেও রাজধানীতে মাত্র 14,000 সিএনজি অটোরিকশা চলে। মিশুকের পরিবর্তে 2696টি নতুন অটোরিকশা নামানোর কথা থাকলেও অনুমোদন পেয়েছে মাত্র 932টি। তবে সংকট কাটাতে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানায় বিআরটিএ। যাত্রী কিভাবে বহন করবে, এটা নিরাপত্তাটা কি, এই সংক্রান্ত যে অ্যাপসগুলো এগুলি কিভাবে আইনি কাঠামোর মধ্যে থাকবে, তারপরে এখানে ভাড়ার বিষয়গুলি আছে। টোটালি পুরো জিনিসটা এখনো খসড়া আকারে। 13,000-14,000 গাড়িতে আমরা সিলিং আটকা রেখেছি। আমরা সবসময় বলছি আরো 10,000 গাড়ি বৃদ্ধি করেন। দিক আপনি তাদেরকে সুবিধা দিচ্ছেন, আর একদিক আমাদেরকে যাতাকলে পিষছেন। এই দ্বৈত নীতির মধ্যে তো আমরা আসলে ব্যবসা সুন্দরভাবে করতে পারবো, আর যাত্রীও সুন্দরভাবে সেবা পাবে, এটা আমরা মনে করি এটা পাবে না। নতুন নীতিমালায় যাত্রী কল্যাণের দিকটি বিশেষ গুরুত্ব দেওয়া ও কার্যকর বাস্তবায়নের দাবি যাত্রীদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
প্লাবিত হয়েছে তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 10,000 পরিবারের অর্ধলক্ষাধিক মানুষ। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে গেছে ভারত থেকে আসা ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমোর, গঙ্গাধর ও জিঞ্জিরাম সহ 16টি নদ নদী। বৃষ্টি আর উজানের ঢলে ব্রহ্মপুত্রে পানি বাড়ছে দ্রুত গতিতে। সদর, উলিপুর, চিলমারী ও রৌমারী উপজেলার 11টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেক স্থানে গ্রামীণ সড়কগুলো তলিয়ে যাওয়ায় নৌকা বা ভেলা ছাড়া চলাচল করা যাচ্ছে না। এই অবস্থায় বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষ। নদীর পানি বলবেন যে চারিপাশে পানি পানি আমার বাড়িতে উঠবে, কিন্তু বেড়ের কোনো বুদ্ধি নেই। পানি বাড়তেছে, রাস্তাঘাট চলাচল খুব অসুবিধা হচ্ছে। বন্যাও শুরু হলো, আমাদের কষ্টও শুরু হলো। আর এখন বাড়ির চতুর্পাশে পানি হলে এখন কোথায় যাব, কোথায় আশ্রয় নেব, এর তো কোনো স্থানে নেই। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে 10টি গ্রাম প্লাবিত হওয়ায় 1,500 পরিবারের প্রায় 7,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। দুধকুমার এবং ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ার কারণে আমার ইউনিয়নের প্রায় 10টি নিম্নাঞ্চল গ্রাম প্লাবিত হয়েছে এবং প্রায় 1500 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। মানুষ যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে এজন্য বন্যা সতর্কীকরণ বার্তা প্রচার করা হচ্ছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ইতিমধ্যে 11টি ইউনিয়নের নিম্ন অঞ্চল সমূহ প্লাবিত হয়েছে। আমরা মাঝে মাঝে আমরা বন্যা পূর্বাভাস দিয়ে যাচ্ছি যাতে লোকজন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। সার্বিক পরিস্থিতি মোকাবেলায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। সময় সংবাদ, কুড়িগ্রাম। এদিকে দীর্ঘস্থায়ী বন্যায় মৌলভীবাজারের 5 উপজেলায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ, কাটেনি খাদ্য সংকটও। এসব এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দিলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ বানভাসী মানুষের। মৌলভীবাজার প্রতিনিধি শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি ঢল আর উজান থেকে নেমে আসা পানি না কমায় মৌলভীবাজারে সৃষ্টি হয়েছে দীর্ঘস্থায়ী বন্যার। এতে মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। পানিবন্দী এসব এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। এতে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন অনেকে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে অভিযোগ দুর্গতদের। আমি বন্যা লাগিয়ে এখন খাইলে চিনত খাইতাম পারি না। ফ্যামিলি মানুষ আমরা 8 জন, এখন আমরা এক বাইরে উঠে পড়ছি, অত আজকে খাইছি, এখন খাইতাম খাইতে না। তবে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা বাড়ানোর আশ্বাস দিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা। সরকারকে আরো অতিরিক্ত প্রায় 30,000 বিজিএস কার্ড দেওয়ার জন্য লিখেছি এবং আমাদের যে নতুন যে 2,000 যে প্যাকেট শুকনো খাবার এসেছে সেটা একটা প্যাকেজ, একটা প্যাকেট দিয়ে একটা ফ্যামিলি কমপক্ষে 3 থেকে 4 দিন চলতে পারবে। এদিকে বন্যা কবলিত এলাকায় পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে কাজ করছে বেশ কয়েকটি মেডিকেল টিম। আমরা উষা ধানে খাইতে পারি না, গরিব মানুষ, আমরা সবাই তাপ, আমরা উষা তো লাগি যাইবার কোনো ক্ষমতা নাই, আমরা একবারে দুর্বল অবস্থা করি। আমার ফুরিগুতা মারা গেছে রবা, তাপ অথচ আম চিকিৎসার কারণে গরিব মানুষ চিকিৎসা না করার কারণে মারা গেছে। বন্যা পরবর্তীতে মহামারী হতে পারে, তবে এই জন্য আমাদের মাননীয় সিভিল সার্জন মহোদয় সত্যকাম চক্রবর্তী স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা পরবর্তীতে মেডিকেল ক্যাম্প করব। সরকারি হিসেব অনুযায়ী বন্যায় মৌলভীবাজারের 5 উপজেলার 3,10,000 মানুষ গত 2 মাস ধরে পানিবন্দী রয়েছেন। সময় সংবাদ, মৌলভীবাজার। দর্শক, বন্যা পরিস্থিতি ও দুর্গতদের খবর জানাতে এই মুহূর্তে সিলেটের ফেঞ্চুগঞ্জে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আহাদ। হ্যাঁ স্বপ্না, আমি সেই যে বাঁধটি নিয়ে এত কথা কুলাউড়া, বড়লেখা এবং জুড়ি উপজেলার মানুষ যেটি বলতে চাচ্ছেন যে বাঁধ দেওয়ার কারণে তাদের এলাকা 1 মাস থেকে জলাবদ্ধ এবং 1 মাস ধরে সেই এলাকায় বন্যা দেখা দিয়েছে। সেই বাঁধের মধ্যে আছি, এটি হচ্ছে ফেঞ্চুগঞ্জ উপজেলার হাকালুকি পাড়ের একটি বাঁধ দেওয়া হয়েছে মূলত এই ফেঞ্চুগঞ্জের বাজার রক্ষা করার জন্য বুড়িকেয়ারি নামক জায়গায়। এবং কুলাউড়ার মানুষ যেমনটি বলতে চাচ্ছেন যে এই বাঁধ দেওয়ার পর থেকেই বিগত
কয়েক বছর ধরে তারা বন্যা কবলিত হয়ে গেছেন এবং জলাবদ্ধতার মধ্যে ডুবে আছেন। এই বাঁধটি দেওয়া হয়েছিল বিগত জোট সরকারের আমলে 2006 সালে। এরপর থেকেই কুলাউড়া, বড়লেখা এবং জুড়ির মানুষ বলছেন প্রতি বছরই এই বর্ষা মৌসুমে তারা জলাবদ্ধতায় নিমজ্জিত হয়ে যান। কখনো ভারী বর্ষণ যখন হয় তখনই উজান থেকে নেমে আসা ঢল এসে এদিকে প্রবেশ করে এবং এই হাকালুকি, আমি যেখানে আছি আমার ঠিক পিছনে হচ্ছে কুশিয়ারা নদী এবং হাকালুকির পানি গিয়ে কুশিয়ারা নদীতে গিয়ে মিশে যায় এবং কুলাউড়ার মানুষ বলতে চাচ্ছেন যে এই বাঁধ দেওয়ার পরেই মূলত যে এই পানিটি কুশিয়ারা নদীতে গিয়ে মিশতে পারছে না। আমি কথা বলবো আসলে এই এলাকার মানুষের সাথে। এলাকার মানুষ যেমনটি বলতে যাচ্ছেন যে এই বাঁধ যদি সরানো হয় তবে তাদের যে উপজেলাটি কুশিয়ারা নদীতে তলিয়ে যাবে, এমনটি তারা অভিযোগ করছেন এবং এই বাঁধটি ভাঙার জন্য কুলাউড়ার মানুষ বেশ কয়েকবার এদিকে চলে এসেছিল, কিন্তু এই এলাকার মানুষ তাদেরকে প্রতিরোধ করেছে যাতে বাঁধটি না ভাঙা যায়। আপনারা কি মনে করছেন যে এই বাঁধটি সরানো কি উচিত নাকি উচিত না? না, এইটা বান কোনো অবস্থায় সরানো উচিত নাই। যে 2010 সালে এর থেকেও বেশি পানি করেছিল এই গোলাপগঞ্জ, বড়লেখা, কুলাউড়া থানা, জুড়ির থানা সহ তারা একটি প্রধানমন্ত্রী বরাবর একটি দরখাস্ত করেছিল। সরালে ফেঞ্চুগঞ্জ বাজার শেষ হয়ে যাবে, 20 থেকে 25 হাজার মানুষ গৃহহীন হয়ে যাবে, ফেঞ্চুগঞ্জ উপজেলা ধ্বংস হয়ে যাবে, রেলের ব্রিজ ধ্বংস হয়ে যাবে, আপনার 90 মেগাওয়াট ধ্বংস হয়ে যাবে। এই বাদে হাকালুকি হাওরের কোনো ক্ষতি করতেছে না। হ্যাঁ, স্বপ্না যেমনটি শুনলেন, এই এলাকার মানুষ বলছেন যে এই বাঁধটি তাদের জন্য প্রয়োজন এবং বাঁধটি যদি সরিয়ে দেওয়া হয় তবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং আমার বাম পাশে যে গ্রামটি দেখছেন সেই গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে এবং তারা বলতে চাচ্ছেন যে এই বাঁধটি এই জায়গা থেকে ওইদিকে সরিয়ে নিয়ে যে মৌলভীবাজার এবং সিলেট যে সড়ক আছে সেই সড়ক পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এবং সেখান পর্যন্ত নিয়ে গেলে হয়তো তাদের যে উপজেলা জলাবদ্ধ হয়ে গেছে গত 1 মাস ধরে সেটি তাদের হবে না। কিন্তু আবার মৌলভীবাজারের মানুষ বলছেন যে এই বাঁধটি সরিয়ে দিলে তারা যে স্থায়ী জলাবদ্ধতা সেখান থেকে মুক্তি পাবেন। স্বপ্না। দর্শক, সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আহাদ। দুপুরের সময়ে আরো থাকছে। যশোরে হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ, আটক 1। সিসিটিভির ফুটেজ দেখে উদ্ধার অভিযানে পুলিশ। সেনা কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, পেশাগত দক্ষতা ও সততা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2017 এর সভায় এ আহ্বান জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী সকালে সেনা সদরে পৌঁছলে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। নির্বাচনী পর্ষদ সভায় প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি সেনাবাহিনীর সহযোগিতা প্রশংসনীয়। রাঙামাটি ও বান্দরবানে পাহাড় ধসের পর যোগাযোগ ব্যবস্থা পুনর্বহাল ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোই সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, ফোর্সেস গোল 2030 এর ধারাবাহিকতায় সেনাবাহিনীর উন্নয়নে বাস্তবমুখী নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। 5 দিন ব্যাপী আয়োজিত এ পর্ষদ লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল এবং কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য সিদ্ধান্ত নেবে। পরে ইউএন প্যাসিফিক কমান্ড অ্যাডমিরাল হ্যারি বি হ্যারিস সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এতে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে আলোচনা হয়। রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প নিয়ে সরকারের তুলে ধরা বৈজ্ঞানিক তথ্য উপাত্ত আমলে নিয়ে আগের অবস্থান থেকে সরে এসেছে ইউনেস্কো। পোল্যান্ডে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠক থেকে ফিরে গণমাধ্যমের কাছে স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী। সকালে বিদ্যুৎ ভবনে রামপাল সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ইউনেস্কোর পক্ষ থেকে কৌশলগত পরিবেশ নিরূপণের যে সুপারিশ করা হয়েছে তা মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে উপদেষ্টা আরও জানান, ঝুঁকিপূর্ণ ঐতিহ্যের তালিকা থেকে যেমন সুন্দরবনের নাম কাটা পড়েছে, তেমনি প্ল্যান্ট নির্মাণেও আর কোনো বাধা নেই। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, যুগের পর যুগ অমূল্য জীববৈচিত্র্যের সম্মিলন ঘটানো এই বিশ্ব ঐতিহ্যের মূল স্পট থেকে 69 কিলোমিটার দূরে এবং বনের উত্তর পশ্চিম প্রান্ত সীমা থেকে 14 কিলোমিটার দূরে নির্মাণ করা হচ্ছে 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র বা রামপাল বিদ্যুৎ প্রকল্প।
নির্মাণ প্রক্রিয়ার শুরু থেকেই প্ল্যান্টের ক্ষতিকর প্রভাবে সুন্দরবন বিনষ্টের আশঙ্কায় দেশে বিদেশে নানা সমালোচনার সূত্রপাত হয়। এরই মধ্যে জাতিসংঘের পক্ষ থেকেও ইউনেস্কো এই প্রকল্পে আপত্তি জানিয়েছে বেশ কবার। তবে গেল সপ্তাহে সরকারের পক্ষ থেকে জানানো হয়, সবশেষ পোল্যান্ডে চলমান বিশ্ব ঐতিহ্য কমিটির সভায় রামপাল নিয়ে আগের অবস্থান থেকে সরে এসেছে ইউনেস্কো। তবে কি রামপাল নিয়ে সব বিতর্ক আর যুক্তির যুদ্ধের অবসান ঘটল? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বললেন, বৈজ্ঞানিক তথ্য উপাত্ত আমলে নিয়েই ইউনেস্কোর নতুন এই অবস্থান। তারা আমাদের যুক্তিতে কনভিন্সড হয়ে রিপোর্টটা দিতে হবে আমাদেরকে, সামনের বছরের শেষে দিলে আমরা ওই সেশনে সেই রিপোর্টগুলো উপস্থাপিত হবে। অন্যান্য সব দেশও আমাদেরকে সেই কারণে সমর্থন জানিয়েছে। তিনি জানান, পরিবেশ বান্ধব কৌশল আর সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠবে এই প্রকল্প, তাই এর কাজ চলমান থাকবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন যুক্তিতর্কের অবসান হয়েছে, এখন আমরা সেই যুক্তিতর্ক থেকে বের হয়ে একসাথে কিভাবে দেশকে সামনে নিয়ে যাওয়া যায় সেই চিন্তাই সবাই করা দরকার। উপদেষ্টার দাবি, বিশ্ব ঐতিহ্যের ঝুঁকির তালিকা থেকেও নাম বাদ পড়েছে সুন্দরবনের। পরিবেশের ভারসাম্য রক্ষায় কৌশলগত পরিবেশ নিরূপণে ইউনেস্কো যে শর্ত দিয়েছে তাও মেনে চলবে বাংলাদেশ। তারা এখন আর সেই রামপাল প্রজেক্ট বন্ধ রাখতে হবে এটা থেকে সরে এসছে। স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট হলো একটা দীর্ঘমেয়াদী একটা দৃষ্টিভঙ্গি পাওয়া যায় যে এলাকাটা কিভাবে সংরক্ষণ করে আমরা উন্নতি করতে পারবো। অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব জানান, সব ঠিক থাকলে 2019 সালের মাঝামাঝি বহুল আলোচিত রামপাল প্রকল্প থেকে আলো পাবে দেশের মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইউনেস্কোর সব শর্ত মেনে এই সরকারের আমলেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে যশোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তাদের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো অবশ্যই আমরা পূরণ করব, কিন্তু তাদের যে একেবারে নিষেধাজ্ঞা এই ব্যাপারে একেবারে এটা করা যাবে না, এই বাধাটা আমরা অতিক্রম করেছি। এখন করা যাবে। কিছু কিছু স্মল কন্ডিশন আছে, কন্ডিশন সেগুলো আমরাও জনস্বার্থে, দেশের স্বার্থে, পরিবেশের স্বার্থে অবশ্যই সংশোধন করে নেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম নূর নবী মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য 23 অক্টোবর দিন ধার্য করেন। এই অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। অভিযোগ গঠনের সময় মির্জা ফখরুল আদালতে উপস্থিত ছিলেন। 2014 সালের 24 আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি ও তার দলকে খুনির দল বলেন। এই অভিযোগে 1 সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন আওয়ামী মৎস্যজীবী লীগের সহসভাপতি নূরে আলম সিদ্দিকী। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, মামলা হামলা করে সরকার একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে, যে কারণে সে এখন এই হামলা মামলা করে বিরোধী দলকে দূরে ঠেলে রাখতে চায়। তাহলে তারা এই খোলা মাঠে তাদের চুরি, তাদের শয়তানি, তাদের দুষ্টামি, তাদের দুর্বৃত্তায়ন সবই খুব আরামসে করে যেতে পারবে। আমরা বারবার বলেছি যে আমরা নির্বাচনে যেতে চাই, নির্বাচনে যাব। আমি থাকবো আদালতের বারান্দায় আর হাকিমের ঘরে অথবা জেলে, আর তুমি হেলিকপ্টারে করে সব দিকে এইটা নৌকার জন্য ভোট চেয়ে বেড়াবা। সেই নির্বাচন হবে না। সকলের জন্য সমান সুযোগ দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, আমাকেও কথা বলতে দিতে হবে, তা না হলে সেখানে নির্বাচনের কোনো পরিবেশ। ফ্ল্যাট কেনার নামে প্রায় প্রতিদিনই প্রতারিত হচ্ছেন কেউ না কেউ, কিন্তু এসব দেখার যেমন কেউ নেই, তেমনি সুবিচার পাওয়ার আশাও করেন না ভুক্তভোগীরা। অবশ্য সম্প্রতি আবাসন প্রতিষ্ঠানগুলোর সংগঠন রিহ্যাবের বাইরে যেসব প্রতিষ্ঠান আছে তাদের রিহ্যাবের অন্তর্ভুক্ত হওয়ার আদেশ দিয়েছে সরকার। রিহ্যাব বলছে, এটি কার্যকর হলে এ খাতে প্রতারণার অভিযোগ কমবে। আবাসন খাত নিয়ে আতিকুর রহমান তমালের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। তিনতলা নিচে খোলামেলা আসছিল, যার কারণে কারেন্ট না থাকলেও মনে করেন হাওয়া বাতাস যেন পাই, ওই হিসাবে তিনতলায় এক কর্নারে নিয়েছিল। কোনটা ছিল ফ্ল্যাট? আমার ছিল ওই বিল্ডিং এরই, আমার নামে 8 তলায়। হ্যাঁ, কোন বিল্ডিং। নিজেদের সারা জীবনের উপার্জন কিভাবে
দুজনে টাকা দিয়েছেন বেশ কবছর আগে, কিন্তু এখন ফ্ল্যাট তো নয়ই, টাকাও ফেরত পাননি তারা। সেসব ফ্ল্যাট বিক্রি হয়েছে অন্যদের কাছে। সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল লতিফ টাকা দিয়েছিলেন 28 লাখ, আর ব্যবসায়ী তসলিম উদ্দিন দিয়েছিলেন 19 লাখ। এখন সব খুইয়ে নিজের কাছেই অপরাধী হয়ে পরিবারের সামনে ঘোরেন তারা। ছেলেপেলে নিয়ে আমি এখন পঙ্গু হয়ে গেছি, ব্যাংকের লোনের জানা শোধ করতে আসছে। এখানে এই জন্য আমার ডায়াবেটিস নাই, হার্ট নাই, তারপরে আমি স্টক করে পরিশ্রম রাস্তায়। আমি এখন নিঃস্ব। এসব টেনশনে আমার এখন ট্যাবলেট খাই ঘুমাইতে হয়, ডাক্তারের সাজেশনে এখন ট্যাবলেট খাইতেছি, ঘুমাইতেছি এইভাবে। অভিযুক্ত প্রতিষ্ঠানটির নাম এভারেস্ট হোল্ডিংস অ্যান্ড টেকনোলজিস লিমিটেড। সিদ্ধেশ্বরীর প্রকল্পটির মূল ফটক থেকে বর্তমান ফ্ল্যাট মালিকেরা এভারেস্টের নাম মুছে ফেলার চেষ্টা করেছেন, যা এখনো স্পষ্ট বোঝা যায়। কোম্পানিটির খোঁজে নামে সময় সংবাদ। আপনারা কি জানেন কোথায় আছে এই সমস্ত? এভারেস্ট নাই, শুধু ওরা বলি পালাইছে। এভারেস্টের বিজ্ঞাপনের ঠিকানা ধরে তাদের শঙ্করের অফিসে গিয়ে শোনা গেল বহুদিন থেকেই লাপাত্তা তারা। বাড়ির ম্যানেজার বললেন, প্রতারণার শিকার অনেক গ্রাহক এখনো আসেন টাকার জন্য। আপনার কি জানা আছে যে এরকম মানে ভাড়া কি দেন এখানে সম্পূর্ণ মাসের বা না এরকম? হ্যাঁ আমার জানা, খারাপ ফোন করা দিয়ে জানাই, না বলে চলে গেছে? না বলে চলে গেছে। এভারেস্টের ফোন নাম্বারগুলোর কোনোটা বন্ধ, আবার কোনোটা ধরছেন অন্য কেউ। এসব নিয়ে রিহাবের কাছে জানতে চাওয়া হলে তারা জানান এভারেস্ট রিহাবের সদস্য নয়। বেশ কয়েকদিন আগে কিন্তু সরকার একটা সার্কুলার জারি করছে, রিহাবের বাইরে যে সমস্ত সদস্য ডেভেলপার কাজ করে, সেই ডেভেলপাররা কিন্তু এখন রিহাবের মেম্বার হতে হবে। বিকজ তারা যদি রিহাবের মেম্বার হয় তখন কিন্তু তাদের একটা জবাবদিহিতা থাকবে, এবং তারা মেম্বার হলে তখন কিন্তু এই সেক্টরটা একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে বলে আমরা মনে করি। বর্তমানে রিহাবের সদস্য আবাসন প্রতিষ্ঠান আছে প্রায় 1200টি, আর রিহাবের বাইরে আছে অন্তত 2000। তবে রিহাবের একটি সূত্র জানিয়েছে, এভারেস্ট নামের ওই প্রতিষ্ঠানটি রিহাবেরই সদস্য ছিল। গ্রাহকের সঙ্গে নানা অনিয়মের কারণে রিহাবের সদস্যপদ বাতিল করে, যদিও ভুক্তভোগীদের আক্ষেপ শুধুমাত্র নিবন্ধন বাতিল করেই দায় এড়াতে পারে না রিহাব। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় ভ্যাট অনলাইন প্রকল্প চালু থাকলেও চলতি অর্থবছরে কার্যকর হচ্ছে না নতুন ভ্যাট আইন। এ অবস্থায় প্রকল্পের পুরো অর্থায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিশ্বব্যাংক বলছে, চলতি মাসে সরকারের সঙ্গে আলোচনার পরই তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে এনবিআর বলছে, ভ্যাট অনলাইন প্রকল্পের অর্থ ছাড় করার কথা প্রকল্পের বাস্তবায়িত অংশের ফলাফলের ভিত্তিতে। তাই এই কার্যক্রমে বিশ্বব্যাংকের অর্থ পেতে সমস্যা হবে না। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। ভ্যাট ব্যবস্থাকে ডিজিটাল করতে 2013 সালে শুরু হয় ভ্যাট অনলাইন প্রকল্প। প্রকল্পের অর্থ সংস্থানে এগিয়ে আসে বিশ্বব্যাংক। 551 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে 449 কোটি টাকার যোগান দেওয়ার কথা বিশ্বব্যাংকের। বাকি অর্থ আসবে সরকারি তহবিল থেকে। উদ্দেশ্য ছিল, চলতি বছরের জুলাই থেকে কার্যকর করা হবে নতুন ভ্যাট আইন। কিন্তু ভ্যাট আইনের বাস্তবায়ন 2 বছর পিছিয়ে যাওয়ায় প্রকল্পের অর্থায়নের সূচি ঠিক থাকছে কিনা তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। ভ্যাট আইনের বাস্তবায়ন পিছিয়ে যাওয়ার পরও বিশ্বব্যাংকের অর্থায়ন ঠিক থাকবে কিনা জানতে চেয়ে সংস্থাটির সঙ্গে যোগাযোগ করা হলে ইমেইলে উত্তর পাঠায় তারা। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের উদ্ধৃতি দিয়ে ওই ইমেইলে জানানো হয়, চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবেন সংস্থাটির একটি প্রতিনিধি দল। সরকারের সঙ্গে আলোচনা করেই এই অর্থায়ন বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করবেন তারা। তবে ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক বলছেন, প্রকল্পের বাস্তবায়িত অংশের ফলাফলের ভিত্তিতে অর্থ ছাড় করবে বিশ্বব্যাংক। তাই প্রশিক্ষণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি সহ প্রকল্পের যেসব কাজ চলতে থাকবে সেসব অংশের অর্থ পেতে সমস্যা হবে না। আমাদের অনেকগুলো এই ডিসবার্সমেন্ট লিঙ্ক ইন্ডিকেটর আছে, যে ইন্ডিকেটরগুলো আমরা অর্জন করতে পারলে ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে টাকা দেবেন। সুতরাং এটা সময় তাদের কাছে মানে ব্যাপার না, ব্যাপারটা হলো যে আমরা রেজাল্টটা দিলেই তারা টাকা দেবেন, রেজাল্ট না হলে টাকা দেবেন না। যেটুকু রেজাল্ট আমরা অর্জন করব ততটুকুই তারা দেবেন। সেই ক্ষেত্রে অর্থায়নের ব্যাপারে কোনো সমস্যা না। সরকারি অর্থে আগে প্রকল্প পুরো বাস্তবায়নের পর অর্থ চেয়ে পাঠালে বিশ্বব্যাংকের আপত্তি থাকার কথা নয় বলেও জানান তিনি। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। কাতারে চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে 4 লাখ প্রবাসী বাংলাদেশির। হতাশ না হয়ে যে কোনো সমস্যায় বাংলাদেশ দূতাবাসের সাহায্য নেয়ার পরামর্শ। রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার শিগগিরই কাজ শুরু করবে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। দুপুরে সচিবালয়ের সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এখন যে মায়ানমারের যে সরকার এসছে, সেই সরকার
মানে রোহিঙ্গাদেরকে পর্যায়ক্রমে ফেরত নেবে এই ধরনের তারা, এবং এটা আলোচনার মাধ্যমে সম্ভব হয়। আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আমাদেরকে আমরা যে রোহিঙ্গাদের রিফিউজির যে মানবতা আমরা দেখিয়েছি, তাদের ট্রিটমেন্ট, তাদের বাসস্থান, তাদের খাবার যে ব্যবস্থা আমরা করেছি, সেই জন্য তারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে। যশোর সদর হাসপাতাল থেকে এক নবজাতক চুরির অভিযোগ উঠেছে। সকালে মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে শিশুটি চুরি হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানান, গতকাল হাসপাতালে শিশুটির জন্ম দেন সদর উপজেলার রূপদিয়া এলাকার রূপালী খাতুন। সকালে অজ্ঞাত এক নারী শিশুটিকে তার দাদি সখিনা বেগমের কাছ থেকে কোলে নেন। পরবর্তীতে সখিনা বেগম প্লেট ধুতে ওয়ার্ডের বাইরে গেলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও কোথাও নবজাতককে পাওয়া যায়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ। এদিকে একদিন বয়সী সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা। বলছে কি বাচ্চাটা কি বাচ্চা, আমার ছেলে বাচ্চা, তা বলছে আমার কোলে একটু দেবেন। তা আমি বলছি নাও। আমি ওই থালা ধুতে গেছি, এবারে উনি উঠলে উঠে ফুক করছে কোনে গেলে, আমার বোমা বলছে মা মনা কই। আমিও একটা সন্তানের মা, তারাও একটা সন্তানের মা। আমার বাচ্চা আমার বুকে ফিরেছে, আমার খুব কষ্টের সন্তান। সিসি ফুটেজ ক্যামেরা আছে আমাদের, সেটা দেখে আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি। হাসপাতালে যেসব রোগীর লোকজন ছিল তারা সন্দেহ করে আটকাইছে। যেহেতু তারা সন্দেহ করতেছে, আমরা যাচাই বাছাই করতেছি। যাচাই বাছাই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজধানীর বনানীতে রেন্ট্রি হোটেলে 2 শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় শাফাত আহমেদ সহ 5 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 13 জুলাই ধার্য করেছেন আদালত। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ শফিউল আজম এই দিন ধার্য করেন। আদালতে উপস্থিত আসামিদের পক্ষে আইনজীবীরা সময় আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদের জন্মদিনের কথা বলে গত 28 মার্চ রাতে বনানীর রেন্ট্রি হোটেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। চিকুনগুনিয়া আক্রান্তদের ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে চিকুনগুনিয়াবাহী মশক নিধনে যথাযথ পদক্ষেপ কেন নেওয়া হবে না তাও জানতে চান আদালত। আগামী 3 সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব ও 2 সিটি মেয়র সহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেন। স্বাস্থ্য সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর গাফিলতির কারণেই চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চিকুনগুনিয়া ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বিষয়ক এক পদযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। চিকুনগুনিয়া ভাইরাস প্রতিরোধে সবার সহযোগিতা আর সচেতনতা বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী। বাংলাদেশ যুব মৈত্রীর উদ্যোগে আয়োজিত জনসচেতনতা কর্মসূচিতে চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। কম খরচে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে রাজধানীতে চালু হয়েছে এটিএম বুথের মাধ্যমে পানি বিক্রয় কার্যক্রম। সকালে রাজধানীর মুগদা এলাকায় এই সেবার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। পাম্প স্টেশন থেকে বিশুদ্ধ পানি সরবরাহের ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এটিএম বুথের মাধ্যমে পানি উত্তোলন কার্যক্রম শুরু করেছে ওয়াসা। এই পদ্ধতিতে মেশিন কার্ড স্পর্শের মাধ্যমে 40 পয়সার বিনিময়ে 1 লিটার পানি কিনতে পারবেন গ্রাহক। নির্ধারিত পাম্প থেকে 200 টাকার বিনিময়ে এই কার্ড সংগ্রহ করা যাবে। কয়েক মাস আগে রাজধানীর ফকিরাপুল পানির পাম্পে এই কার্যক্রম শুরু করে ওয়াসা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 100টি পাম্পে এই কার্যক্রম চালু করা হবে বলেও জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। আগে যে বিশৃঙ্খলাটা ছিল সেটা চলে গেল এক। দ্বিতীয়ত হচ্ছে একটা স্মার্ট কার্ডের মাধ্যমে ডিজিটাল জিনিসটা হলো। তৃতীয়ত হচ্ছে আমার পানির অপচয়, কারণ আগে মুফতে যখন বিনা পয়সায় পানি নিত তখন পানি প্রচুর অপচয় হতো। এখন পানি সাশ্রয় হবে, আমরা কিছু রেভিনিউ পাবো
এবং এটা একটা মানে প্রফেশনাল ওয়েতে সুশৃঙ্খলভাবে সবাই পানি নিতে পারছে। আবারও বন্যা পরিস্থিতির খবর। উজান থেকে নেমে আসা ঢল ও সপ্তাহব্যাপী টানা বর্ষণে জামালপুর, সিরাজগঞ্জ ও বগুড়া সহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি বসত বাড়িতে পানি ঢুকেছে। গবাদি পশু নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রান্নাঘরে পানি উঠে যাওয়ায় বাঁধের উপর অস্থায়ী চুলায় এভাবেই রান্না করে দুমুঠো খাবারের ব্যবস্থা করছেন দুর্গতরা। এই চিত্র বগুড়ার সারিয়াকান্দি উপজেলার 9টি ইউনিয়নের প্রায় 15,000 পরিবারের। ত্রাণ নয়, পানিবন্দী মানুষের এখন দাবি স্থায়ী বাঁধ নির্মাণের। বন্যা পানি আসে আমাদের বাড়ি ঘর, আবাদ ফসল, গরু বাছুর কোনো কিছু করতে পারি না। রিং বাঁধ দিয়ে দিলেই আমরা এই মানুষগুলো সরকারের কাছে কোনো রিলিফ না পাইলেও আমরা শান্তিতে বাস করব। দিয়েছি পরীক্ষা, আমি কিভাবে পড়াশোনা করব, ঘর বাড়ি তলিয়ে গেছে। প্রায় 50টির মতো স্কুল পানিবন্দী হয়ে গেছে এবং এই স্কুলগুলো হচ্ছে আমরা যেগুলো খুব দ্রুত পানিতে যাওয়ার আগে, ভেঙে যাওয়ার আগে ওগুলো নিলাম করছি। বন্যার পানিতে গাইবান্ধার চরাঞ্চলের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। এই অবস্থায় নৌকা বা কলাগাছের ভেলায় চেপে যাতায়াত করতে হচ্ছে তাদের। বন্যায় তলিয়ে গেছে কৃষকের ফসলি জমি। যমুনা নদীর পানি বাড়তে থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে আরও বেশ কয়েকটি এলাকা। এতে জেলার 4 উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 1,200,000 মানুষ। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। পাটটা তলে গেছে গা, আস্তা খাস চলা হয় না, পুকুরে যাদের আছে ছিল তো সব ডুবে গেল গা। গরু বাছুর নিয়ে কত কষ্ট করে থাকেছি, পোলাহান নিয়ে আমরা এত কষ্ট করে নাছি, আন্ধে পাই না, ছিল নাই, কিনা নাই, খাবার দাবার নাই। এখন আমরা কই থাকবো কি সমাচার, চিন্তা ভাবনার মধ্যে। এদিকে পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি ও চৌহালি উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল। বন্যায় চৌহালি ও শাহজাদপুর উপজেলায় ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন মানুষজন। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন অনেকেই। পানির মধ্যে বসবাস কিভাবে করবো, রান্না খাওয়া কিভাবে করবো, আমাদের খুব অসুবিধা। চলাফেরারও কষ্ট, খুব দুঃখ, ঘরে যাবারও তা নাই। এছাড়া টাঙ্গাইল সহ দেশের বেশ কিছু এলাকায় নদ নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে শরীয়তপুরে কয়েকদিনের টানা বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে পদ্মা নদীতে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। জমি জমা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এই এলাকার কয়েক হাজার মানুষ। দ্রুত বাঁধ নির্মাণ করে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চোখের সামনেই তলিয়ে যাচ্ছে পৈতৃক ভিটা, জমে জমা। শুধু চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই শরীয়তপুরের পদ্মা নদী তীরবর্তী এই মানুষগুলোর। জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার অন্তত 6 কিলোমিটার এলাকা জুড়ে অব্যাহত রয়েছে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন। গত 2 দিনে নদীগর্ভে বিলীন হয়েছে 2 উপজেলার 80টি বসতবাড়ি সহ পাকা সড়ক, ফসলি জমি, 2টি প্রাথমিক বিদ্যালয়, 2টি মসজিদ। স্থানীয়দের অভিযোগ, দিন দিন ভাঙনের ভয়াবহতা বাড়তে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো খোঁজ নেওয়া হয়নি। টাকা জমিন কিছুই নেই, আমরা কিভাবে বাঁচতে পারি, কিভাবে বাঁচি। 150-200 বছর পুরানা আমাদের বাড়িঘর সবকিছু নদীতে বিলীন হয়ে গেল। আমাদের তো এখন আর থাকার মতন কিছুই অস্তিত্ব রইল না। এক জায়গা তো আরেক জায়গায় যায় বাড়িঘর করতেছি, সেও নদীতে ভাঙ্গে লাইতেছে। নদী ভাঙ্গার যে অবস্থা, আমরা ঘরদুয়ার সরাই সারতে পারতেছি না। এই দেশের সরকার বা এমপি মহোদয়রা কেউ মনে করেন এদিকে আগাই দেখতেছে না। ভাঙন কবলিত এলাকার মানুষের জন্য সহায়তার আবেদন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আর বরাবরের মতো আশ্বাস সংসদ সদস্যের। 7টা গড় এবং জায়গা সহ এতে দাবি গেছে গা। দাবি যাওয়ার পরে এখন এগুলো আমরা বাকি ঘর দুয়ার সরাই সারতে পারতেছি না। জনপ্রতিনিধি হিসাবে সরকারের নিকট তাদের আর্থিক সহায়তা এবং খাদ্য সহায়তার জন্য জোর দাবি জানাচ্ছি। ৬৫ কোটি টাকার ডিপিপি, এটি অনুমোদন হওয়ার পরে কাজ শুরু হবে নদীর খনন কাজ। নদীর খনন কাজের মধ্য দিয়ে নদীর গতিপথটাকে ঘুরিয়ে দেওয়া। চলতি মৌসুমের ভাঙনে নড়িয়া ও জাজিরা উপজেলার 6টি ইউনিয়নের 2 শতাধিক পরিবার ভূমিহীন হয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর।
সন্ত্রাসবাদের সমর্থন ও অর্থায়নের অভিযোগ এনে সৌদি আরব সহ প্রতিবেশী কয়েকটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদের কারণে চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন 4 লাখ কাতার প্রবাসী বাংলাদেশি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন ফ্রি ভিসার বাংলাদেশি শ্রমিকরা। চলমান উত্তেজনায় প্রবাসীদের হতাশ না হয়ে যে কোনো সমস্যায় বাংলাদেশ দূতাবাসের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল 5 জুন কাতারের সঙ্গে সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর দেশটিতে হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। এতে চরম বিপাকে পড়েছেন ফ্রি ভিসায় কাতারে বসবাসকারী বাংলাদেশি শ্রমিকরা। এই সমস্যার কারণে আমরা বাঙালিরা আসলে ভুগতেছি। অনেক সামানের দাম বৃদ্ধি হয়ে গেছে। এখন আমরা সামান ডাবল হয়ে গেছে, যে রুম ভাড়া বাড়তি, খানার সামান বাড়তি, তো আসলে আমরা কিনে খাওয়ার মতো আসলে ওই ক্যাপাসিটি এখন আর নাই। কোম্পানিও বলতেছে অপেক্ষা করেন, পয়সা এখন নাই। এই অবস্থায় আমরা অনেক অসুবিধা আছি। 1 মাস যাবৎ কোনো কাজকর্ম নাই। বৈধ ভিসা নিয়ে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন তারাও রয়েছেন চরম দুশ্চিন্তায়। এই অবস্থায় বাংলাদেশ দূতাবাসের নির্দেশনা মেনে চলার পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে কাতারের পাশে থাকার কথা জানান প্রবাসী বাংলাদেশিরা। আমরা অনেক চিন্তিত আছি যে সমস্যা হবে কিনা, দেশের সাথে সম্পর্ক যদি আগের মতো ঠিক থাকে, ভালো থাকে, তাহলে আমরা চিন্তা থাকবো না, এভাবে কাজ করে দিতে পারবো। কাতারে তো বাংলাদেশ দূতাবাস আছে, তাদের একটি নির্দেশনা আমরা চলাফেরা করি। তাই আমরা আসলে কাতারের বর্তমান প্রেক্ষাপটে যে কোনো পরিস্থিতিতে কাতারের পাশে আছি। দেশটির এমন পরিস্থিতি নিয়ে হতাশ না হয়ে যে কোনো সমস্যায় বাংলাদেশ দূতাবাসের সাহায্য নেওয়ার পরামর্শ দিলেন কমিউনিটি নেতারা। কাতার কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম সার্বক্ষণিক নজরদারি রাখায় যে কোনো মতামত প্রকাশে সতর্ক থাকারও আহ্বান জানান তারা। বাংলাদেশি ভাইদেরকে যে আপনারা কোনো হতাশা হবেন না, আপনারা আপনাদের নিঃস্বাধীন মতন চলতে পারেন, কারণ কোনো নেগেটিভ কোনো কথা বলবেন না, পজিটিভ সবসময় পজিটিভ কথা বলবেন। কারণ আমরা জানেন যে কাতারের যে সমস্ত অনলাইনগুলো আছে সবগুলো এগুলাই ক্যাপস করতে আছে, কাতার সরকার নিয়ন্ত্রণে আছে। যারা সরকারি চাকরি করছেন তারা তো ভালোই আছেন, কোম্পানিতেও যারা চাকরি করছেন ভালোই আছেন। তবে এখানে ফ্রি ভিসায় কিছু শ্রমিক এসেছেন, তাদের একটু সমস্যা হচ্ছে। আমরা তাদেরকে বলেছি কোনো রকম কোনো সমস্যা না করতে। যদি কোনো সমস্যা থাকে বাংলাদেশ দূতাবাস অলরেডি মেসেজ দিয়েছেন, যদি কোনো সমস্যা থাকে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে, তারা সমস্যার সমাধান করবেন। কাতারে বর্তমানে 4 লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন, যাদের অধিকাংশই নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন। সময় সংবাদ, দোহা, কাতার। দেশের বাইরের খবর। জার্মানির হ্যামবুর্গে যৌথ ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো 2 দিনব্যাপী G20 সম্মেলন। এতে যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও শেষ পর্যন্ত জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছেন বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর নেতারা। যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই চুক্তি বাস্তবায়নে পুরো অঙ্গীকার ব্যক্ত করেছেন 18টি দেশের শীর্ষ নেতারা ও ইউরোপীয় ইউনিয়ন। বৃহত্তর স্বার্থে চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে তার অবস্থান থেকে সরে আসবেন বলেও আশা প্রকাশ করেন তারা। বৈশ্বিক নানা সংকট সমাধানে বিশ্ব নেতাদের নীরব ভূমিকার প্রতিবাদে শনিবার G20 সম্মেলনের শেষ দিনেও হামবুর্গ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত ছিল। শুক্রবারের সহিংস বিক্ষোভের পর এদিন জার্মানির দ্বিতীয় বৃহত্তম এই শহরটিতে শান্তিপূর্ণ প্রতিবাদ র্যালিতে অংশ নেন প্রায় 3000 মানুষ। এ সময় শুক্রবারের ওই সহিংস বিক্ষোভের কারণে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি গণমাধ্যমে তেমন একটা প্রচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এছাড়াও বিক্ষোভ কর্মসূচিতে সহিংসতার নিন্দাও জানান র্যালিতে অংশ নেওয়া অনেকে। হামবুর্গ জুড়ে এমন প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই শনিবার যৌথ ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় 2 দিনব্যাপী G20 সম্মেলন। যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও এতে শেষ পর্যন্ত জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছেন বিশ্ব নেতারা। ঘোষণা অনুযায়ী প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসার বিষয়টি মেনে নিয়েছে জোটের বাকি 19টি দেশ। চুক্তিকে অপরিবর্তনীয় উল্লেখ করে জলবায়ুর পরিবর্তন রোধে যুক্তরাষ্ট্রকে ছাড়াই একসঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার করে তারা। প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের অবস্থান দুঃখজনক, তবে জোটের বাকি 19টি দেশ এক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকায় আমি সত্যিই খুব খুশি। যত দ্রুত সম্ভব চুক্তির বাস্তবায়নে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমি আশা করব প্রেসিডেন্ট ট্রাম্প বৃহত্তর স্বার্থে ভবিষ্যতে তার অবস্থান থেকে সরে আসবেন।
জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসায় এর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরে এসে পুনরায় চুক্তিতে ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। জলবায়ু পরিবর্তন রোধে এবং চুক্তির বাস্তবায়নে অতীতের যে কোনো সময়ের চেয়ে যুক্তরাজ্য বর্তমানে আরো বেশি অঙ্গীকারবদ্ধ। এই চুক্তি কেবল আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষাই করবে না, আমাদের জ্বালানির আরো সাশ্রয়ী ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, প্যারিস জলবায়ু চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসার বিষয়ে তিনি এখনো আশাবাদী। এছাড়াও জলবায়ু চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করতে আগামী 12ই ডিসেম্বর প্যারিসে আরও একটি জলবায়ু সম্মেলন আয়োজন করা হবে বলেও ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিজের একমাত্র টি-20তে আজ মুখোমুখি হবে ভারত ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের জন্য সুযোগ এখন একমাত্র টি-20তে জয় পাওয়ার। কিংস্টনের সাবিনা পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9:30টায়। ক্যারিবীয়দের জন্য সুখবর হলো টি-20-র মহাতারকা ক্রিস গেইলের দলে ফেরা। সঙ্গে আছেন এভিন লুইস, মার্ডেন স্যামুয়েলস, জেসন ওয়ালটন। তারা জ্বলে উঠতে পারলে মাথা ব্যথার কারণ হতে পারে ভারতের বোলারদের জন্য। বল হাতে সুনীল নারিন, স্যামুয়েল বাদ্রি, জেরম টেইলাররা আছেন ভালো ফর্মে। যদিও ঘরের মাঠে টেস্ট এবং ওয়ানডেতে বড় ব্যবধানে হেরে কিছুটা হলেও আত্মবিশ্বাস খরায় ভুগছে ক্যারিবীয়রা। এদিকে ছন্দে আছে ভারত। টেস্ট ওয়ানডে সিরিজ জয়ের পর এবার সফররতদের জন্য হাতছানি টি-20 সিরিজ জয়ের। রাহানের পরিবর্তে অধিনায়ক বিরাট কোহলিকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। এছাড়া যুবরাজ, ধোনি, পান্ডিয়া, যাদবরা রয়েছেন দারুণ ফর্মে। আর বল হাতে স্বাগতিকদের জন্য হুমকি হতে পারে উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার আর অশ্বিন বা জাদেজার ঘূর্ণি। এবার নারী বিশ্বকাপ ক্রিকেটের খবর। টুর্নামেন্টের বিগ ম্যাচে আজ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে শক্তিশালী ইংল্যান্ড। ব্রিস্টলে ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। একই সময়ে ডার্বিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। এবারের আসরে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছে দুর্দান্ত। 4 ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সেই ধারাবাহিকতা রেখে অজি নারীদের লক্ষ্য সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা। এদিকে হার দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিল ইংল্যান্ড। তবে পরের 3 ম্যাচে জয় তুলে নিয়ে তারাও ফিরেছে লড়াইয়ে। তাই এই ম্যাচে জয় তুলে নিয়ে তাদের লক্ষ্যটা এবার শীর্ষ 4 নিশ্চিতের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। অন্যদিকে আসরে এখন পর্যন্ত একটি জয়েরও দেখা পায়নি ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। এতে তারা ইতোমধ্যেই ছিটকে পড়েছে আসর থেকে। তাই এই ম্যাচটি দল দুটির কাছে কেবলই আনুষ্ঠানিকতা। New batter at the crease, Sarah Taylor. কাটাতে কর্তৃপক্ষের কোনো উদ্যোগই কাজে আসছে না। প্রতিনিয়তই ঘটছে যাত্রী হয়রানি। নানা পরিকল্পনার ফুলঝুরি বিআরটিএর। রামপাল বিদ্যুৎ প্রকল্পে ব্যবহার হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি, আবারও বললেন জ্বালানি উপদেষ্টা। বাংলাদেশের তথ্য উপাত্তে সন্তুষ্ট হয়ে আপত্তি প্রত্যাহার ইউনেস্কোর। সেনা কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, পেশাগত দক্ষতা ও সততা বিবেচনায় নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় মানহানির মামলায় মির্জা ফখরুলের বিরুদ্ধে চার্জ গঠন। বিএনপিকে আদালতে রেখে দেশে নির্বাচন করতে দেয়া হবে না বললেন ফখরুল। এবং কুড়িগ্রামের 16টি নদ নদীর পানি বাড়া অব্যাহত। প্লাবিত শতাধিক গ্রাম, মৌলভীবাজারের বন্যা কবলিত এলাকায় পানিবাহিত নানা রোগ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়ের।